কেমন লাগছে আমায় বলো তো? এই বেয়াদব মেয়েটাকে আমি কিছুতেই বিয়ে করব না। এর জন্য যদি আমাকে সারা জীবন বিয়ে না করে থাকতে হয় তবে তাই করব। পাত্রের এমন কথা শুনে মুহূর্তেই থমকে গেল বিয়ে বাড়িতে থাকা মানুষজন। শুরু হলো আত্মীয়দের মধ্যে কানাঘুষা, সাথে পাত্রী জায়গায় ফারাককে দেখে সকলে অবাক। পাত্রী বদল হয়েছে এই নিয়ে হইহুল্লোড় শুরু হলো। এক একজনের এক এক কথা। আজহার রহমান বুঝতে পারছেন না কি করবেন। তখনই পাত্রের মা কিছুটা রেগে এগিয়ে এলেন। আজহার রহমানকে প্রশ্ন করলেন, এইসব কি হচ্ছে বেয়া সাহেব? রাখির জায়গায় আপনার ভাইয়ের এই মেয়ে কেন? রাখি কোথায়? আজহার রহমানের মুখ কালো হয়ে এলো। পাশে ওনার স্ত্রী আসিয়া বেগম। বিয়েতে বেশি মানুষ না থাকলেও পরিচিত আত্মীয় স্বজনরা আছেন, কি ভাববে? তিনি বোঝানোর চেষ্টা করলেন, বেয়ান সাহেবা, আমি আপনাকে বুঝিয়ে বলছি, এইদিকে একটু আসুন। রেনু চৌধুরী রেগে গেলেন। যা বলার এখানেই বলুন, আমার ধৈর্য নেই। এমনিতেই চেয়েছিলাম না এমন ঘরে বিয়ে দিতে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই আজহার রহমানের পাশ থেকে বেরিয়ে এলেন পাত্রের বাবা আনিস চৌধুরী। নিজের স্ত্রী এবং সকলের উদ্দেশ্যে বললেন, রাখি এই বিয়েতে রাজি না। সে একটু আগেই জানিয়েছেন তার আগেই বিয়ে হয়ে গেছে কয় মাস আগে, এবং নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছে। সে ভয়ে বলতে পারেনি, আজ বিয়ের আগ মুহূর্তে বলেছে। রেনু চৌধুরী সহ সকলে আরেক দফায় অবাক হলেন। রাখিকে সকলে ভদ্র আর শান্ত বলে জানেন। অরুণ চণ্ডিত ফাড়া, এজন্য অনেকে তাকে সহ্য করতে পারে না। সে সত্যি যা সেটা মুখের উপর বলে দেয়, অন্যায় মানতে পারে না। আবার শুরু হলো সমালোচনা। রেনু চৌধুরী স্বামীর দিকে তাকিয়ে জানতে চাইলেন, তাই বলে আরেকজনের সাথে কেন বিয়েতে বসে দিয়েছো? তুমি কি রিজভির মতামত নিয়েছো? আনিস চৌধুরী গম্ভীর কণ্ঠে একরোখাভাবে বললেন, আমার কথাই শেষ কথা। আমি মনে করি এটাই ভালো হবে। আর তোমার ছেলে এবং তুমি এ নিয়ে কোনো কথা বলবে না। একবার তোমাদের কথা তো শুনেছিলাম, এবার আমার কথা শোনো। রিজভি এতক্ষণ দাঁড়িয়ে শুনলেও এবার আর পারল না। রাগে মাথার পাগড়িটা ছুঁড়ে ফেলল মেঝেতে। রাগে ফুঁসে উঠে বাবার সামনে আসে। আমি এই বেয়াদব মেয়েকে কিছুতেই বিয়ে করব না। যার মধ্যে অহংকারে ভরা উড়নচণ্ডী, নিম্নোক্ত ভদ্রতা যার মধ্যে নেই, তাকে আমি মেনে নিতে পারবো না, মানে কিছুতেই না। ফারার রাগ উঠে যায়। একজন লোক তাকে যা নয় তাই বলবে, সে কিছু বলতে চেয়েও পারছে না। চুপ করে থাকতে হচ্ছে, একমাত্র তার বড় আব্বুর জন্য। সে মানুষটা তাকে ছোট থেকে আগলে রেখেছে। বাবা মাহীন হয়েও বুঝতে দেয়নি আমি অনাথ। বড় আব্বু বড় আম্মু দুজনেই নিজের সন্তানের মতো মানুষ করেছেন। তাদের কথা ফেলতে পারবো না। নিহাতি সম্মান রক্ষার্থে এই বিয়েতে সে বসেছে, নয়তো সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর দাম্ভিক পুরুষ ডাক্তার ইমতিয়াজ রিজভী চৌধুরীকে জীবনও বিয়ে করতো না। পৃথিবীতে বিয়ের জন্য একমাত্র পুরুষ ওই রিজভী চৌধুরী থাকলে তবুও করতাম না, কিন্তু নিয়তি না চাইতেও বাধ্য করলো। আনিস চৌধুরী রিজভীর কথা শুনলেন, কিন্তু গ্রাহ্য না করে সেই গাম্ভীর্যতা বজায় রেখে বললেন, আমি কোনো কথা শুনতে চাই না। এখানে আমার সম্মানের প্রশ্ন। বউ নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তোমাকে এই বিয়ে করতে হবে না, আর এই মেয়েকেও। আমি করব না। আপনি কি করতে পারেন করেন। রিজভিও জেদ দেখালো। রেনু বেগমের হাতে জামাই নামানোর সময় স্বর্ণের আংটিটা খুলে দিয়ে চলে যেতে নেয় বাহিরে, কিন্তু দরজার কাছে যাওয়ার আগেই আনিস চৌধুরীর কণ্ঠ ভেসে আসে, ভেবেচিন্তে যাও, হসপিটাল বানানোর জন্য যে জায়গাটা দিতে চেয়েছিলাম সেটা নাম পেতে পারো। রিজভির পা কথা শোনা মাত্র থেমে যায়। সে দরজা থেকে ফিরে বাবার দিকে অসহায় চোখে তাকায়। শুধুমাত্র এরকম একটা বেয়াদব মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাকে ব্ল্যাকমেইল করছো? তুমি জানো ওই জায়গাটা আমার দরকার, আমার স্বপ্ন। ওখানে হসপিটাল বানাবো, গরিব মানুষদের ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দিব। সেই সুযোগে আমার ইমোশন নিয়ে খেলছো, এটা মোটেও ভালো করলে না আব্বু। ওই জায়গার জন্য বিয়ে অবশ্যই করব, তবে তোমাকে কখনো ক্ষমা করব না। রিজভী মায়ের হাত থেকে স্বর্ণের আংটিটা নিয়ে পরে মেঝেতে পড়ে থাকা পাগড়িটা কেউ একজন তুলে দেয়। সে চুপ করে পরে নিয়ে বিয়ের আসরে বসে পড়ে। সেখান থেকে আনিস চৌধুরীর দিকে তাকিয়ে আছে। চোখ হয়তো ঘৃণার কথা বলছে, নয়তো অপরাধী ভাবছে। আনিস চৌধুরী দূর থেকে ছেলের দৃষ্টি লক্ষ্য করলেন। আজকে বিয়ের জন্য যে বাবাকে অপরাধী ভাবছিস, একদিন এই বিয়ের জন্য বাবাকে সাধুবাদ জানাবি। শুধু সময়ের অপেক্ষা।
পরিবেশ শান্ত হলো। 3 কবুলে বিয়ে সম্পন্ন হলো। কবুল বলার আগে রিজভী ফারা দুজনেই চুপ ছিল। মত নেই কারো। একজন তার স্বপ্নের জন্য বিয়ে করলো, আরেকজন তার পরিবারের সম্মানের জন্য। এর পরিণতি কি সুখের হবে? দূরত্ব কাটিয়ে ভালোবেসে দুজনে কি এক হতে পারবে? একে অপরের বিপরীত মেরু, সেইখানে কি ভালোবাসার ফুল ফুটবে? কবুল বলে বিয়ে হওয়ার সাথে সাথে নতুন বউকে রেখে রিজভী আগিয়ে চলে যায়। এ নিয়ে প্রতিবাসীদের শত কথা। যেমন, বাব্বা, কেমন ছেলের সাথে ফারার বিয়ে হলো গো আসিয়া, ওকে না নিয়ে গেল। এভাবে চললে ফারা সুখী হবে কি? বেশি দিন লাগবে না ডিভোর্স হতে। সেটা আমি দেখব, আপনাদের এত কষ্ট করে ভাবতে হবে না। আপনারা বরং একটু ভালো দোয়া কইরেন। ফারাহ মামুনি, তুমি চলো। প্রতিবেশীদের মুখে যেন নুনের ছিটা পড়ল। তার মুখ বেঁকিয়ে আবারও শুরু করলো সমালোচনা। এইসব করা তো কিছুজনের কাজ। ফারা ফুলে সাজানো গাড়িতে গিয়ে বসলো। পাশে বসলো একটি মেয়ে, যে সম্পর্কে ননদ হয়, নামটাও জানা হয়নি। রাখি আপুর বিয়েটা হুট করে ঠিক হয়। আমাদের বাসা ময়মনসিংহে, পড়াশোনার জন্য ঢাকায় থাকতে হয় রাখি আপু সেখানে থাকে। তবে আমাদের আলাদা ভার্সিটি হওয়ায় আলাদা থাকতে হয়। একদিন ভার্সিটির হল থেকে বাসায় এসে শুনি রাখি আপুর বিয়ে। আপু 2 দিন আগে বাসায় আসে, আমার ইম্পর্টেন্ট ক্লাস থাকায় আসেনি। হুট করে বিয়ে ঠিক করার কারণও খুঁজে পেলাম না। ভাবলাম বড় আব্বু যখন দিচ্ছে ভালো হবে। তবে আমার পাত্রকে দেখার ভাগ্য হয়নি। ওনারা যেদিন এসেছিলেন সেদিন আমি বাসায় ছিলাম না, ঢাকায় ছিলাম। রাখি আপু আমার 2 বছরের বড়। সে অনার্স 3য় বর্ষে পড়ে, আর আমি এবার অনার্স 1ম বর্ষে। আজকে যখন বিয়ের ঠিক কয়েক মিনিট আগে বড় আব্বর বড় আম্মু আমার রুমে আসেন, আমি তখন সুন্দর একটা লেহেঙ্গা পরে সেজে বসেছিলাম। তাদের দেখে বললাম, কেমন লাগছে আমায় বলো তো? ওরা কোনো উত্তর দিল না। মুখ দেখে বুঝতে পারলাম কিছু হয়েছে। কি হয়েছে? তোমাদের মুখ এমন কালো হয়ে আছে কেন? বড় আব্বু মাথায় হাত রাখলেন, কিছু ক্ষীণ স্বরে বললেন, রাখি এই বিয়ে করতে চায় না। ও অন্য কাউকে ভালোবাসে, আর তাকে চুপ বিয়ে করছে কয় মাস আগে। কি বলছো বড় আব্বু? রাখি আপু এমন করতে পারে? ফারা অবাক হলো। রাখি ওর বড় হলেও ওকে সব কথা বলে, কিন্তু বিয়ে বা কাউকে ভালোবাসে এমন কথা তো কখনো বলেনি। আমি বরং রাখি আপুর কাছে যাই। ফারা বেরিয়ে যেতে নিলে আসিয়া বেগম ওর হাত ধরে আটকে দেয়। ফারা পেছন ঘুরে তাকায়। আসিয়া বেগম ওর দিকে তাকিয়ে বলে ফেললেন, রাখির বদলে এখন তোকে বিয়ে করতে হবে ফারাহ। এখন এই মুহূর্তে তুই আমাদের সম্মান রক্ষা করবি, বিয়ের আসরে বসবি। আসিয়া বেগমের কথা যেন ফারার কানে বোমার মতো শোনালো। সত্যি কি এ কথা শুনলো? এ যেন বিশ্বাস করতে পারছে না। ফারা পড়াশোনায় ভালো হয়, তারা নিজেরা বলতো এত তাড়াতাড়ি বিয়ে দেবে না, অনেক দূর পড়াবে। তুই আমাদের সম্মান রাখবি তো? আজার রহমানের কথায় ফারা ভাবনা থেকে বেরিয়ে আসে। একটু সময় নিয়ে ভেবে মাথা নাড়ায়। পাত্র কে তা সে জানতো না। তখনও বর আসেনি, কিন্তু বিয়ের আসরে বিয়ে পড়ানোর সময় দুজনকে একসাথে বসিয়ে দেয়। তখনই দেখা হয় দুজনের, রিজভী আর ফারা। দুজনে অবাক। রিজভী রাখিকে দেখেছে, কিন্তু এই মেয়েকে। ফারাও কল্পনাতেও ভাবতে পায়নি পাত্র এই ব্যক্তি। হ্যাঁ, ও তো ওনাকে চেনে। প্রায় 6 মাস আগে থেকে তাদের পরিচয়, এবং পরবর্তী দেখা হওয়া শুধু ঝগড়া আর রাগারাগি মিশে, যাকে সে 2 চোখে দেখতে পারে না। অপর ব্যক্তিও সেম। এর কারণ অবশ্য আছে, অন্য একদিন শোনাবো। আর আনিস চৌধুরীকে প্রায় বছরখানেক হলো চেনে, কিন্তু তার ছেলে যে রিজভী চৌধুরী তা জানতো না। ভাবি, বাসায় এসে গেছি, এবার নামো। সম্পর্কে ননদ হয় মেয়েটার, কথায় ঘোর কাটে ফারার। সে তাকিয়ে দেখে একটা 2 তলা বিশিষ্ট বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো। ও বুঝতে পারে এটাই তার নতুন ঠিকানা, নতুন জীবনের সূচনা এখানে হবে। কিন্তু মেয়েরা যে স্বপ্ন নিয়ে নতুন জীবনের সূচনা করতে শ্বশুর বাড়িতে পা দেয়, ফারাকে সেই স্বপ্ন আছে। স্বামী যাকে মানবে সেই তো মানতে চায় না। তবে কি এই নতুন জীবন সুখের বদলে তার জীবন দুঃখ বয়ে আনবে? ফারা কিছুক্ষণ গাড়ির ভেতরে বসে থাকলো। বাহিরে তাকিয়ে দেখে বাড়ির গেটে কেউ একজন খুলে দিল। ওর নেমে যাওয়ার জন্য অপেক্ষা করছে সবাই, কিন্তু তার পা একদম এগোচ্ছে না। এই বাড়িতে সে কি সত্যি মানিয়ে নিতে পারবে? এই বিয়ে কি টিকবে? ভাবি, নামছেন না কেন? সবাই অপেক্ষা করছে, পাশ থেকে মেয়েটা বলে উঠল।
ফারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়ে সম্পর্কে ননদ, অথচ এতক্ষণেও নাম বলেনি। নাম কি কে জানে। নেমেই দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে রিজবির মা রেনু চৌধুরী। উনি একটু আগেই এসেছেন, মুখে কোনো হাসি নেই, বরং গভীর বিরক্তি। এক ঝলক তাকিয়ে ফারা বুঝতে পারল এখানে তার সাথে সম্পর্ক সুমধুর হবে না। এসো ভিতরে যাও। রেনু বেগম কড়া গলায় বললেন। পাশে আনিস চৌধুরী ছিলেন, ইশারায় ছোট মেয়েকে নিয়ে যেতে বললেন। ফারা মাথা নিচু করে ভেতরে প্রবেশ করল। পা রাখতে না রাখতেই কানের কাছে কটাক্ষ শুনতে পেল। কি ভাগ্য মেয়েটার, নিজের বোনের জায়গা দখল করে বউ হয়ে এলো। একথা শুনে ফারার পা থেমে যায়। কিছু বলতে পারছে না, আবার সহ্যও করতে পারছে না। ইচ্ছে করছে কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু ও যে বড় আব্বুকে কথা দিয়ে এসেছে চুপচাপ থাকবে, কারো মুখের উপর কথা বলবে না। সামনে থাকা কয়েকজনের গুজুর গুজুর ফুসুর ফুসুর শুনে ফারা পাত্তা না দিয়ে পা বাড়ালো, কিন্তু হঠাৎ কারো পায়ের সাথে পা লেগে পড়ে যেতে নেয়। তখনই নিজেকে সামলে নিয়ে পড়া থেকে বেঁচে যায়। ফারা আশেপাশে কিছু দেখলো না, তাহলে হোঁচট খেলো কোথায়? ওর ভাবনার মাঝে আরেকজন মহিলা বলে উঠল, সাজতে পারে না, হাঁটতেও পারে না, এমন বউ রিজবির মতো ছেলের সাথে যায়? ফারা কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। রিজবি তখনও আসেনি, সবাই অপেক্ষা করছিল বরের জন্য। কিছুক্ষণ পর রিজবি এলো, কিন্তু তার চেহারায় স্পষ্ট বিরক্তি। ফারা তার দিকে তাকাতে চাইলেও পারল না। চোখের সামনে ভেসে উঠল বিয়ের আসরে তার সেই কথাগুলো। আমি এই বেয়াদব মেয়েটাকে কিছুতেই বিয়ে করব না। এই সম্পর্কটা কি কখনো স্বাভাবিক হবে? রিজবি ভেতরে এসে মায়ের সামনে দাঁড়ালো, কিন্তু ফারার দিকে একবারও তাকালো না। পাশে আনিস চৌধুরী ছিলেন, তাকে দেখে রিজবির রাগে ফুঁসে ওঠে, কিন্তু সেটা বাহিরে প্রকাশ করে না। তারপর বাড়ি ভর্তি মানুষের সামনে দিয়ে গটগট করে হেঁটে উপরে চলে যায়। আনিস চৌধুরী ওনার মেয়ে রাত্রিকে বললেন, রাত্রিমা, ফারাকে রিজবি রুমে দিয়ে এসো তো। রাত্রির আগে আরও দুটো মেয়ে হাসি মুখে এগিয়ে এলো। আরে ভাবি, চলো আমরা নিয়ে যাই। আমাদের তো মনে হয় চিনো না। আমি হলাম হাসি আর ও খুশি। আমরা রিজবি ভাইয়ের চাচাতো বোন, মানে তোমার ননদ। আর আমি হলাম সামির, তোমার একমাত্র দেবর। বলে একটা ছেলে সামনে আসলো, দেখে মনে হচ্ছে ওর সমবয়সী হবে। ফারা না চাইতো মুখে হাসি রাখলো। ওরা ওকে নিয়ে সিঁড়িতে পা বাড়ালো। ফারা সহ মেয়েগুলো রিজবির রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়ায় রাত্রি কয়েকবার দরজায় ঠকঠকালো, তবুও খুললো না। সামির জোরে ডাকতে লাগলো, দাদা ভাই, দরজাটা খোলো। একটু পর দরজা খোলার আওয়াজ হলো। রিজবি প্রচণ্ড রাগে চোখে ওদের দিকে তাকিয়ে আছে। সামির রাত্রির পেছনে গেল। দা ভাই, আমি ডাকিনি, এই রাত্রি ডাকছে। রাত্রি হা হয়ে সামিরের মিথ্যা বলা শোনে। ও অবশ্য অস্বীকার করছে। রাত্রি ভাইয়ের দিকে নির্দেশ দিয়ে বলল, ভাবিকে রুমে নিয়ে যেতে বলেছে আব্বু, তাই নিতে এলাম। রিজবি ফারার দিকে তাকালো। মেয়েটা চুপচাপ এক ধ্যানে কিছু ভেবে চলেছে। তোরা এখন যেতে পারিস, যে আসার এমনি আসবে, তার পা আছে। রিজবির গা জ্বালা কথা শুনে ফারা ভ্রু কুঁচকে তাকায়। রাত্রি ওকে রুমের ভেতরে দিয়ে সকলে চলে যায়। ওরা যেতে রিজবি দরজা জোরে লাগিয়ে দিল। এরপর কটাক্ষ গলায় বলল, এই বিয়ে শুধু নামমাত্র। তোমার থেকে আমি দূরে থাকব, আর তুমিও দূরে থাকবে। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। তোমার জন্যই আমাকে সেদিন অপমানিত হতে হয়েছিল। আমি এটা মেনে নিতে পারিনি, আর তোমাকে তো আরও না। ফারা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভেতরে কান্না আসছিল, কিন্তু সে জানে এই মুহূর্তে দুর্বল হলে চলবে না। অনেক সংগ্রাম করতে হবে তাকে। কোন জীবনে এসে পড়ল। ঠিক আছে। শুধু এই কথাটা বলেই সে পাশের সোফায় বসে পড়ল। রিজবি বিস্ময়ের সাথে তাকালো। সে ভেবেছিল মেয়েটা কাঁদবে, অনুরোধ করবে, কিন্তু না, সে একদম চুপ। রাত গভীর হয়ে এসেছে। রিজবি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, আর ফারা নিঃশব্দে বিছানার পাশে বসে আছে। দুজনের মাঝে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। এই মেয়ে, তুমি কি সারা রাত এইভাবে বসে থাকবে আর পরে আব্বুর কাছে নালিশ করবে আমি ঘুমাতে দেইনি? রিজবি অবশ্যই সে প্রশ্ন করে। ফারা পাশের সোফায় শোয়ার প্রস্তুতি নিতে নিতে বলল, চিন্তায় মগ্ন রাত্রি বেশি কষ্টদায়ক।
আর আপনার কাছে যদি আমি এতটাই খারাপ হই তাহলে কেন এই বিয়ে করলেন? আমি না হয় বড় আব্বুর মান সম্মানের জন্য রাজি হয়েছি। রিজবি ফুঁসে উঠল। কারণ আমার স্বপ্নের হসপিটালের জমিটা দরকার। আমি আমার স্বপ্নের জন্য এই সম্পর্ক মেনে নিয়েছি, কিন্তু তুমি কখনো আমার জীবনের অংশ হতে পারবে না। আমি বিয়ে করতে যেতে চাইনি, শুধু আব্বুর জন্য গেছিলাম, তাও এক ভুলের কারণে অবাধ্য হতে পারিনি। আর একটা কথা মনে রেখো, যেদিন আমার হসপিটালের কাজ শেষ হয়ে যাবে সেই দিনই তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। কজ জোর করে সম্পর্ক হয় না, তুমিও রাজি না আমিও রাজি না, দুজনে পরিস্থিতির শিকার। কথাগুলো বলে রিজবি বেলকুনির দিকে গেল। ফারা চুপচাপ শুয়ে রইল। তার মধ্যে শত ভাবনারা বাসা বাঁধল। আজ যে মেয়েটা সম্মানের জন্য বিয়ে করলো, সে কি সত্যি এই ঘর এই মানুষটার সঙ্গে মানিয়ে নিতে পারবে? আর ডিভোর্স কথাটা বারবার মাথায় আসছে। বিয়েটা না মানলেও এ কথা ভাবেনি, তার পরিবারের এমন কখনো হয়নি, কিন্তু জোর করে তো সম্পর্ক টেকে না। অনেক কথা ভাবতেই ফারার মনে কেমন যেন একটা হাহাকার করে উঠল। তবে কি তার জন্য এই সম্পর্কের ভবিষ্যৎ কিছুই নেই? সে কি পারবে এই পরিস্থিতি বদলাতে? পারবে কি রিজবির মনের রাগ অভিমানের বরফ গলাতে? সকালে ফারা ঘুম থেকে উঠে দেখল রিজবি রুমে নেই। সে কখন বেরিয়ে গেছে জানা নেই। হাত মুখ ধুয়ে ওড়না ঠিক করে বের হলো রুম থেকে। নিচে নামতে কয়েকজন পরিচিত ও অপরিচিত মুখ দেখতে পেল। রান্নাঘর থেকে কেউ একজন ডাক দিল, ভাবি এদিকে আসুন। ফারা হাসলো, তবে কিছু বলল না। রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখল শাশুড়ি রেণু চৌধুরী বসে আছেন, পাশে ননদ আর কয়েকজন আত্মীয়। রেণু বেগম হালকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, কি ব্যাপার নতুন বউ, ঘুম ভাঙলো এতক্ষণে? ফারা বুঝতে পারল তার দেরি করে ওঠাটা ইস্যু হয়ে গেছে। শান্ত গলায় বলল, জি একটু দেরি হয়ে গেছে। চাচি শাশুড়ি মা মুখ বাঁকিয়ে বলল, শ্বশুরবাড়িতে এইসব চলে না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কাজ করতে হবে, বাড়ির বউদের দায়িত্ব পালন করতে হবে, মানিয়ে নিতে হবে। ফারার কথা বাড়ালো না, নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দুপুরের দিকে ফারা নিজের রুমে ঢুকলো। কিছুক্ষণ পরে দরজা খুলে রিজবি ঢুকলো। চোখে ক্লান্তি, বিরক্তি স্পষ্ট। ফারাকে দেখেও না দেখার ভান করে ওয়াশরুমে ঢুকলো। একটু পর গোসল সেরে একটা সাদা শার্ট আর প্যান্ট পরে বাহির হলো। দরজা খোলার শব্দে ফারা সেদিকে তাকিয়েছিল। ভেজাগুলো মুছছে আর পাশ থেকে ফোনটা নিয়ে কিছু করছে। কি সুন্দর লাগছে, কিন্তু তার ব্যবহারের কথা মনে পড়তেই ফারা চোখ ফিরিয়ে নেয়। রিজবি তোয়ালেটা বেলকুনিতে মেলে দিয়ে বেরিয়ে গেল। দুপুরের খাবারের টেবিলে সবাই বসেছে, ফারা নীরবে দাঁড়িয়ে আছে। সবাই বসতে ও খাবার বেড়ে নিচ্ছে। নিজের শাশুড়িকে দিতে গেলে রেণু চৌধুরী সরাসরি হাত থামিয়ে দিয়ে বললেন, আমি নিতে পারবো। আমার সামনে এর নাটকবাজি বাদ দাও, এত সহজে আমার মন জয় করতে পারবে না। ফারা মাথা নিচু করলো, কিন্তু শ্বশুর আনিস চৌধুরী বললেন, এটা কেমন ব্যবহার রেনু? তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? রেণু বেগম চোখ পাকিয়ে ফারার দিকে তাকালো, কিন্তু স্বামীর কথার উত্তর দিল না। ফারা শ্বশুরের প্রতি কৃতজ্ঞ চোখে তাকালো। অন্তত একজন তো আছে যে তার পাশে আছে। রিজবি পুরো সময়টাই চুপচাপ খেয়ে উঠে গেল। ফারা বুঝতে পারল তার লড়াইটা সহজ হবে না। আনিস চৌধুরী খাওয়া শেষে ফারার মাথায় হাত রেখে বললেন, একটু মানিয়ে নে, একদিন সব ঠিক হয়ে যাবে। আর বিকেলে তোর বড় আব্বু আম্মু রাখি সকালে আসবে। রাত্রিকে বলেছি তোকে রেডি করে দিবে, তোরা আজ ও বাড়ি যাবি। ফারা মুখে হাসি ফুটলো, আবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু উনি কি যেতে রাজি হবেন? সেটা আমার ওপর ছেড়ে দে, তুই রেডি থাকবি তাহলে হবে। বিয়ে করাতে পারলে শ্বশুর বাড়িতেও পাঠাতে পারবো। ফারা মাথা ঝাঁকিয়ে চলে গেল। তবুও চিন্তা রয়ে গেল, যদি উনি না যান। সে নিজেও চায় না রিজবি যাক, কিন্তু পরিবেশ বলে। একটা কথা আছে, নতুন বউ একটা বাবার বাড়ি গেলে প্রতিবেশীরা হাজারটা কথা ছড়িয়ে দেবে, বড় আব্বু কষ্ট পাবে। বিকেল নামলেই এক ধরনের শূন্যতা নেমে আসে চারপাশে। দিনের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসে। রোদের তীব্রতা মুছে গিয়ে একরকম কোমলতা ছড়িয়ে পড়ে বাতাসে। গাছের পাতায় পড়া শেষ বিকেলের আলো যেন সোনালি আবরণে ঢেকে দেয় পুরো প্রকৃতিকে। রাস্তার ধারের চায়ের দোকানে ভিড় বাড়তে থাকে। ধোয়া ওঠা কাপের ভেতর জমতে থাকে গল্প আর ক্লান্তির মুহূর্ত। কাজ শেষে ঘরে ফেরার পথে মানুষের মুখে থাকে
থাকে দিনের ক্লান্তি, কিন্তু বিকেলের হালকা বাতাস যেন সে ক্লান্তিকে একটু হলেও প্রশমিত করে। বিকেল কখনো বিষণ্ণ, কখনো উদাসীন, আবার কখনো একান্ত আপন হয়ে ওঠে। কারোর জন্য এটা ভালোবাসার অপেক্ষা, কারোর জন্য পুরনো দিনের স্মৃতিচারণ, আবার কারো মনে ভয়ের কারণ। শহরের ব্যস্ত রাস্তা, ব্যস্ত মানুষ, সাথে ব্যস্ত ফারার মন। তার কারণ মন নিয়ে চলছে নানান কথা। রিজভি যাবে কিনা সে চিন্তায় মগ্ন, তার ভাবনাতে ব্যস্ত সে। তবে সে ব্যস্ততা ভালোবাসার না হয়ে হচ্ছে দায়িত্ববোধ আর সম্মান, আর লোকে কি বলবে সেই হিসাবে। বিকেলে রাত্রি ফারাকে সাজাচ্ছে, ওর রুমের সাথে হাসি আর খুশিও আছে। ফারা চুপচাপ পুতুলের মতো বসে আছে, ওরা ওদের মতো সাজাচ্ছে, সাথে বলছে অনেক কথাই। তবে সেদিন ফারার কান নেই। রিজভি দুপুরে বেরিয়ে গেছে, এখনও বাসায় ফেরেনি। আনিস চৌধুরী কয়েকবার ফোন দিয়েছেন, কিন্তু রিজভি ফোন রিসিভ করেনি। ফারার সাজানো শেষ, হাসি মজা করে বলল, ভাবি, তোমাকে মেরুন রঙের শাড়িতে জোস লাগছে। ভাইয়া দেখলে চোখই ফেরাতে পারবে না, সে চিনতে পারবে না এইটা তার বউ। মেয়েটার কথা শুনে ফারা ওর দিকে তাকায়, ফিচেল হেসে বিদ্রুপ করে বলে, যাকে মেনে নিতে পারেনি সে আবার হবে তার চোখের ফুল। আমি তার চোখের বালি বালি। কথা শুনে মনে মনে বলল, বোধহয় ওরা শুনতে পেল না, দেখতে পেল না ঠোঁটের কোণে লেগে থাকা বিদ্রুপের হাসি। চৌধুরী বাড়িতে আনিস চৌধুরী আরও কিছু পরিচিত লোকজন এসেছেন, হয়তো তাদের অফিসের কাজে যুক্ত তারা। ফারা চুপচাপ সোফায় বসে আছে, কেউ কথা বললে হাসি মুখে উত্তর দিচ্ছে, অনেকে রিজভির খোঁজ করছে। তখন আনিস চৌধুরী মুখ কালো করে উত্তর দিলেন, একটা কাজে কাছে এসে পড়লো বলে। ফারা মাথা নিচু করে বসেছিল, তখনই হুট করে কেউ এসে জড়িয়ে ধরে। কেউ বলে ওঠে, ফারা। মা, ফারা চট করে তাকালো, দেখলো রাখি ওকে জড়িয়ে ধরে আছে, মুখে মিষ্টি হাসি। পাশে আজহার রহমান দাঁড়িয়ে আছে, স্নেহের ডাকটা তিনি দিয়েছেন। ফারা উঠে দাঁড়ালো, বড় আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল, তবে নিঃশব্দে। কেউ শব্দ শুনতে পেল না। আজহার রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? ফারা হাসার চেষ্টা করে উত্তর দিল, ভালো আছি বড় আব্বু। ফারা ভালো আছি বলল। আজহার রহমান তার মুখে মিথ্যা হাসির দিকে তাকিয়ে রইল। আমি জানি মা, তোর চোখ বলছে তুই ভালো নেই, কিন্তু একদিন ঠিক সব ঠিক হয়ে যাবে। সেদিন ঠিক ওই সুখে থাকবি। এই মিছে হাসির বদলে সুখের হাসি ফুটে উঠবে ঠোঁটের কোণে। আনিস চৌধুরী ছুটে এলেন আজহার রহমানের সাথে, কুশল বিনিময় করলেন। সাথে আরও কয়েকজন এসেছে, তাদের সাথে কথা বললেন, সবাইকে বলতে বললেন। আসিয়া বেগমকে না দেখে ফারা রাখিকে জিজ্ঞেস করলো, বড় আম্মু কোথায়? আব্বু আসেনি, জামাই যাবে, কি রান্না করবে, কি খাওয়াবে সেসব নিয়েই তিনি ব্যস্ত। ফারা শুধু হাসলো, কিছু বলল না। রাখিও জিজ্ঞেস করলো, কেমন আছিস? আমার জায়গায় তুমি থাকলে হয়তো ভালো থাকতাম, বাকিটা বুঝে নিও। রাখির মুখটা চুপসে গেল, একটু পরই আবার কিছু ভেবে হাসলো। সে ফারার হাত ধরে বসিয়ে বলল, যা হয় ভালোর জন্যই হয়। এত ভালো আমার সাথে কেন হলো? এত ভালো তো চাইনি। নিয়তি কার সাথে কার বাঁধন জুড়ে তার ঠিক করা থাকে। রিজভি তোর ভাগ্যে ছিল, তাই সেই তোর জীবনসঙ্গী হয়েছে। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার আগে সব ধ্বংস হয়ে যাবে। এই কথা মনে মনে বলল। রাখি শুনতে পেল না। বাসায় এত আত্মীয় স্বজন, অথচ রেনু বেগমের কোনো দেখা নেই। অতিথিদের স্বামীর আর তার বাবা না রাত্রি থেকে দিচ্ছে। আজহার রহমান বেআইনকে দেখতে না পেয়ে এবার জিজ্ঞেস করলেন, বেআই সাহেব, বেআইন কই? এসে থেকে ওনাকে দেখছি না। আবার জামাই বাবা নেই। বুঝতে পারছি জামাই বাবার রাফাতকে পছন্দ নয়, কিন্তু আজ তো আমাদের সাথে যেতে হবে। জামাই ছাড়া মেয়েকে নিয়ে গেলে মানুষ নানা কথা বলবে। এমনিতেই অনেক কথা হয়েছে কাল। আনিস চৌধুরী আজহার রহমানকে বুঝতে না দিয়ে বললেন, তেমন কিছু না। রেনু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, ওর নাকি মাথা ব্যথা করছেন, তার নিচে নামে নেই। আর রিজভি যাবে ফোন করছি, এখনই আসবে ও। আনিস চৌধুরীর বানানো কথায় তিনি কতটুকু বিশ্বাস করল তা ঠিক
বোঝা গেল না, তবে মুখটা মলিন। আনিস চৌধুরী উঠে গেলেন, ফোন বাহির করে রিজভিকে কল দিলেন। এবার কল ধরল। রিজভি, কোথায় তুমি? তাড়াতাড়ি বাসায় এসো, নয়তো কিন্তু ভালো হবে না। তুমি জানো না, আজ তোমাদের ও বাড়ি যেতে হবে। ও বাড়ি থেকে মেহমান এসে বসে আছেন, তোমার আসার নাম নেই কেন? ওপাশ থেকে রিজভি কিছু বলল কিনা শোনা গেল না। আনিস চৌধুরী ফোন রাখার আগে বলল, 30 মিনিটের মধ্যে বাসায় আসবে তুমি। রিজভি ঠিক 30 মিনিট পরই চৌধুরী বাড়ির দরজায় পা রাখল। বাড়ির পরিবেশ একটু উৎসব মুখর হলেও তার মুখে এক ধরনের অনাগ্রহের ছাপ স্পষ্ট, যেন এই বাড়ির আলো, এই মানুষের ভিড় তার কাছে একেবারে অর্থহীন। দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ চারপাশ দেখে নিল, তারপর ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। ফারা তখনও সোফায় বসেছিল, আনমনে হাতের আঙ্গুলের মাথায় নখ চালাচ্ছিল। রিজভির উপস্থিতি অনুভব করলেও মুখ তুলে তাকানোর প্রয়োজন বোধ করল না। তবে রাখি খেয়াল করলো ওর অভিব্যক্তি। এক মুহূর্তের জন্য রাখির চোখে একটা বিদ্রুপের হাসি খেলে গেল। রিজভি ভেতরে ঢুকতেই আনিস চৌধুরীর চোখ বড় করে তাকালেন। তার চোখের ভাষা স্পষ্ট, তিনি সন্তুষ্ট নন ছেলের উপর, কিন্তু অতিথিদের সামনে কিছু বললেন না। আজহার রহমান তখনই রিজভিকে ডাক দিলেন। এসো বাবা, অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। রিজভি ভদ্রতার হাসি এসে সালাম দিল। আজহার রহমান স্নেহ ভরে তার মাথায় হাত রাখলেন, কিন্তু সেই স্পর্শ রিজভির হৃদয়ে কোনো উষ্ণতা জাগাতে পারল না। সামির এক প্রকার জোর করে রিজভিকে ফারার পাশে বসিয়ে দিল। রিজভি কেবল সামিরের দিকে রাগী চোখে তাকালো, কিন্তু চারপাশে মানুষ থাকার কারণে কিছু বলতে পারল না। রিজভি বসাতে ফারা একটু সরে এলো, যেন তার উপস্থিতি তার জন্য অসহ্যকর। সেই সূক্ষ্ম সরে আসাটা রিজভির চোখ এড়ায়নি, কিন্তু সে কিছু বলল না, কেবল এক গভীর দৃষ্টি নিক্ষেপ করলো ফারার দিকে। সময় ফুরিয়ে এলো। আজহার রহমান বাহিরে হওয়ার জন্য তাড়া দিতে লাগলেন। ফারা রেডি হয়ে আছে, ওর যা ড্রেস সব ওই বাড়িতে আছে, যেহেতু আজ গিয়ে কালই আসবে, তাই কিছু নিতে হয়নি। রিজভি নিজের রুমে গিয়ে ওর জন্য অপেক্ষা করছে। রিজভির রুমে আনিস চৌধুরী আছেন। বাবা ছেলের মাঝে বেশ সময় ধরে কথা কাটাকাটি হলো, তবে কেউ শুনতে পেল না। একসময় বাধ্য হয়ে রিজভি রাজি হলো। আনিস চৌধুরীর দিকে তাকিয়ে বলল, যাচ্ছি, সব মেনে নিচ্ছি, কিন্তু একদিন এই সম্পর্ক থাকবে না। এক সময় আপনাকে দেখলে মুখ ফিরিয়ে নিব, আর আমি আজকে গিয়ে সকালে আসলো এবং বিকেলে ঢাকা চলে যাব। সে সময় কখনো আসবে না, এতটুকু বিশ্বাস আছে। আর তোমার তো 1 সপ্তাহ ছুটি, তাহলে এত তাড়াতাড়ি ঢাকায় জানো? আমার কাজ আপনাকে বলে কয়ে আসবে না, আমি কাল যাব। বেয়াদবি করছো। রিজভি কিছু বলল না, রেগে বাবার দিকে তাকিয়ে হনহনিয়ে রুম থেকে বেরোলো। গন্তব্য তাদের শুরু হলো। আজহার রহমানরা টক গাড়িতে আগে ছুটলেন। রিজভি আর ফারা এক গাড়িতে যাবে, সাথে যাবে সামির আর রাত্রি। ওরা দুজনে পেছনে বসলো, ফারাকে ঠেলে সামনে বসালো। রিজভি বিরক্তির চোখে তাকালো। ফারা চুপচাপ বসলো। গাড়ির সিটের কোণায় একটু ময়লা লেগেছিল। ফারা তা টিস্যু দিয়ে মুছে হাতের ছোট ব্যাগটা রাখলো। সেটা আনিস চৌধুরী দিয়েছেন একটু আগেই। রিজভি সেটা দেখলো, অসহ্য বিরক্তি চাহনি নিয়ে বিদ্রুপ ধীর কণ্ঠে বলল, তুমি আমার কাছে সিটে লেগে থাকা ময়লার মতো, যাকে আমি জীবন থেকে সরাতে চাই, কিন্তু ওই ময়লাটা তুমি যেমন সহজে মুছে দিলে, আমি তেমন এত সহজে তোমাকে মুছতে পারছি না। আমি এই ময়লায় জড়ানো টিস্যুটার মতো, যার নিয়তি ব্যবহার শেষে ছুঁড়ে পড়া। কথাটা ভাবতেই ফারা নিতেজ হয়ে গেল। চোখ ফিরিয়ে জানালার দিকে চেয়ে রইল। গাড়ির ভেতর একটা চাপা নীরবতা। সামির আর রাত্রি পেছনে বসে ফারা আর রিজভির মাঝে তৈরি হওয়া শীতল দেয়ালটা অনুভব করছে, কিন্তু কিছু বলছে না কেউ। ফারা জানালার বাইরে তাকিয়ে আছে। সন্ধ্যার আবছা আলো চারপাশে একটা বিষণ্ণ আবরণ ছড়িয়ে দিয়েছে। গাছপালার ছায়া, রাস্তার বাতির হলুদ আভা, সব কিছুই তার শূন্য চোখে এক রকমের নিস্তব্ধতা এনে দিচ্ছে। রিজভি গম্ভীর মুখে বসে আছে, মাঝে মাঝে হাতের আঙ্গুলের ফাঁকে রাখা ফোনটা দেখছে, যেন কিছু একটা ভাবছে। তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। রাত্রি ফারার কানে কানে বলল, ভাবি কিছু একটা বলো না, এই বরফের মতো পরিবেশ আর সহ্য হয় না।
ফারা ম্লান হাসলো কিন্তু কিছু বলল না। রিজভি হঠাৎ বিরক্তির সুরে বলল, গাড়িতে বসে বসে ফিস ফিস করাটা বন্ধ করো। রাত্রি মুখ টিপে হেসে বলল, আরে ভাইয়া, তুমি না এমন ছিলে না। আগে আমাদের সাথে কত হাসতো, কত মজা করতাম। এখন যেন একেবারে কংক্রিটের মতো হয়ে গেছো। রিজভি কিছু বলল না, কেবল গাড়ির কাজ নামিয়ে দিল। ঠান্ডা বাতাস উহু করে ভেতরে ঢুকে গেল। ফারার শাড়ির আঁচল একটু উড়ে গেল বাতাসে। সে আঁচল ঠিক করলো ধীরে। এই নীরবতা, এই দূরত্ব, এই সম্পর্কের ভার, সব কিছুই তার হৃদয় অসহ্য রকমের চাপ ফেলছে। হুট করে সামির বলল, বুঝলে ভাবি, ভাইয়া আগে এমন ছিল না, হঠাৎ এমন হয়ে গেছে। আগে কত মজা হতো ডক্টর আরাফ। বলতে গিয়ে থেমে গেল। রিজভি গাড়ির ব্রেক কষে রাগে চোখে তাকালো। সামির কথা ঘুরিয়ে হেসে কেটে দিল। ফারা কপাল কুঁচকে তাকালো, কিছু বুঝলো না। সামির বলছে, মানে এই যে তুমি আগে কথায় কথায় রেগে যেতে না, এখন রেগে যাও, এটাই বললাম আর কি। ডাক্তার মানুষের এত রাগ করতে নেই, রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা তো তোমরা ডাক্তাররাই বলো। রাত্রিও মতামত জানালো। হ্যাঁ ঠিকই তো। রিজভি এবার বিরক্ত হয়ে বলল, তোমাদের এই বাজে কথা শুনতে আমার ইচ্ছা নেই, শান্ত হয়ে বসো। রাত্রি আর সামির চুপ করে রইল, কিছু বলল না। গাড়ি কিছুক্ষণ পর ফারাদের গেটের সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যা নেমে এসেছে। এই দোতলা বাড়িটা তেমন রাজকীয় না হলেও বেশ সুন্দর দেখতে। বাহিরে সাদা আর গোলাপি রং করা। বাড়িটির নাম বড় বড় অক্ষরে লেখা, আজহার মঞ্জিল। আশেপাশে কয়েক রকমের ফুলের গাছ লাগানো। এসব ফারা লাগালেও যত্ন নেয় ওর বড় আম্মু। তাকে ঢাকায় থাকতে হয়। এটা ফারার নিজের বাড়ি। গাড়ির দরজা খুলতেই ফারার সামনে দাঁড়িয়ে থাকা আজহার চৌধুরী আর রাখি সহ আরও কয়েকজন এগিয়ে আসলো। ফারা ধীরে নামলো। এই বাড়ির প্রতিটা কোণ, প্রতিটা ইট পাথর তার পরিচিত, কিন্তু আজ যেন এই বাড়িও তার কাছে অচেনা লাগছে। আজহার রহমান হাসি মুখে এগিয়ে এসে বললেন, এসো বাবা, এসো। ওনারা রিজভিকে স্বাগত জানালো। রিজভি নির্লিপ্তভাবে চারপাশ দেখলো। বাড়ির সামনে আজহার রহমান ও রাখি সহ আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। নতুন জামাই আসছে অভ্যর্থনা জানানোর জন্য হয়তো। রাখি তখনই এসে ফারার হাত ধরল। চল, আমুর কাছে যাবি না? সে তো তোর জন্য পাগল হয়ে যাচ্ছে। নতুন জায়গা, কি করিস না করিস সেসব নিয়ে চিন্তায় শেষ। ফারা হালকা মাথা নাড়ল। আজহার রহমান রিজভিকে বাসার ভেতরে যেতে বলেও বলে, আপনি যান, আমি গাড়িটা এক সাইডে রেখে আসছি। ওরা সকলে বাসার ভেতরে চলে গেছে। রয়ে গেছে সামির আর রিজভি। রিজভি গাড়ি রেখে তখনও দাঁড়িয়েছিল দরজার কাছে। তার চোখে একটা কঠিন অভিব্যক্তি খেলে গেল, যেন সে কিছু একটা বুঝতে পারছে কিন্তু প্রকাশ করছে না। পাশে এক মহিলা আরেক মহিলাকে বলছে, এটাই ফারার জামাই বুঝলি? বিয়ের দিন বউ না নিয়ে আগেই চলে গেছিল। বিয়েতে রাজি ছিল না, জোর করে দিয়েছে মনে হয়, প্রেম টেম ছিল। দুই মহিলার ফিসফিসানি শুনে রিজভির রাগ উঠে গেল। আপনাদের কোনো কাজ নেই? সারাদিন শুধু কে কি করছে তার খোঁজ খবর না রেখে আপনার ছেলে মেয়ে কি করে বেড়াচ্ছে তার খোঁজ খবরও তো রাখতে পারেন। মহিলা দুটোর মুখ মুহূর্তে কালো হয়ে গেল। চোখে মুখে রাগে ফুঁসে ওখান থেকে চলে গেল। সামির পাশে ছিল বিধায় কথাগুলো শুনতে পেল। ভাইয়ের কাছে দাঁড়িয়ে বলল, যা হওয়ার হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে যখন, সব ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করো, নয়তো এনাদের মতো আরও কত মহিলার কথা শুনবো তার ঠিক নেই। তোমায় না শুনলেও ভাবিকে শোনাবো। আমি জানি তুমি ভাবিকে মেনে নিবে না, তার কারণ জানি না, তবে কালকে রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেয়েছিলাম তুমি ডিভোর্সের কথা বলছিলে। সেটা তো ঠিক নয়। বড় আব্বুর এবং সম্মানের কথা আছে, তাই সব ঠিক করে নিও। আর এমনিতেও ফারহা ভাবি তো খারাপ না, অনেক ভালো মনে হচ্ছে। রিজভি কঠিন চোখে তাকালো। সব কিছু ঠিক করার দায়িত্ব আমার না, আর একদিন কে কেমন তা বুঝতে পারা যায় না, তাই আমাকে জ্ঞান দিতে আসবি না। এই বিয়েটা হয়েছে একটা ডিল করে, তার বিনিময়ে আনিস চৌধুরী আমার বাবা দিয়েছেন জমির দলিল। সামির আর রিজভি বাসার ভেতরে আসলো। আসিয়া বেগম রিজভিকে দেখে মুখে হাসি এনে বললেন, আসো বাবা, আসো, বসো।
বলে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। রাখিকে নির্দেশ দিলেন সবাইকে শরবত আর নাস্তা দিতে। রিজভী বিনয়ের সাথে সালাম দিল, তার মুখে আগ্রহের ছিটে ফোঁটাও ছিল না। তার দৃষ্টি সারাক্ষণই এদিক ওদিক ঘুরছিল, যেন এই পরিবেশ তার জন্য অচেনা আর অস্বস্তিকর, যার জন্য এই বাসায় সম্পর্ক তাকে পছন্দ বা হলে আর কাউকে ভালো লাগার কথাও না। রাত্রি ফারার কানে ফিসফিস করে বলল, ভাবি দেখো কেমন রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে আমাদের জামাইবাবুকে। ফারা কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু একটা ক্লান্তিকর হাসি দিল। রাত বাজল 9টা বাজে। রিজভী এখন ফারার রুমে। নাস্তা করার পর আজহার রহমান রুম দেখিয়ে দিয়েছে। ফারা এখনও একেবারের জন্য এ রুমে আসেনি। এতে যেন রিজভী স্বস্তি পেল। অনেক সময় পর নিচ থেকে হাসির শব্দ আসছে, বিশেষ করে সামির আর একজনের হাসি, যা ওর কাছে অপরিচিত। রিজভী উপরের রুমে ছিল। ধীরে ধীরে রুম থেকে বাহির হয়ে উপর থেকে দেখে রাত্রি সামির আর ফারা কিছু নিয়ে কথা বলছে আর হাসছে। অপরিচিত হাসির শব্দটা তাহলে ওই বেয়াদব মেয়েটার। এটা দেখতে কিনা বাহিরে আসলাম। নিজেকে রাগ দেখিয়ে আবার রুমে চলে গেল। রাত 10টা। আসিয়া বেগম ফারাকে ডাকলেন, যা জামাইকে ডেকে নিয়ে আয়। ফারা অনাগ্রহ প্রকাশ করলেও কিছু ভেবে পা বাড়ায় উপরের দিকে। রুমের ভিতরে না গিয়ে দরজা থেকে বলল, আপনাকে নিচে ডাকছে। রিজভী ফোন থেকে নজর সরালো। বেড থেকে উঠে প্রশ্ন করল, কেন? ফারা দাঁতে দাঁত চেপে ধরে। জামাই আদর গেলাতে ডাকছে, গিয়ে উদ্ধার করুন। রিজভী মুখের আদল পরিবর্তন হয়ে গেল, রাগ হয়ে ওর সামনে আসলো। বেয়াদব মেয়ে, আবার নিজের আসল চেহারায় এসেছো। অভদ্রের মতো ব্যবহার রয়ে গেছে। আমি অভদ্র, আপনি অভদ্রটা ডিজার্ভ করেন। আপনি কেমন তা বোঝা হয়ে গেছিল বহুদিন আগে। বলে ফারা মুখ বাঁকিয়ে চলে গেল। রিজভী ধীরে আওড়ায়, অভদ্র। 5 মিনিট পর রিজভী নিচে নামলো। আজহার রহমান ও আসিয়া বেগম খুশি মনে বললেন, এসো আগে হাত মুখ ধুয়ে নাও, তারপর খেতে বসো। রিজভী, রাত্রি, সামির আর আজহার রহমান খেতে বসেছে। শুধু ফারা, রাখি আর আসিয়া বেগম বসেননি। আসিয়া বেগম জামাই আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন, সাথে হেল্প করছে রাখি আর পাশে দাঁড়িয়ে দেখছে ফারা। আসিয়া বেগম ফারাকে বসতে বললেও বলে পরে খাবে। টেবিলে সারি সারি খাবার সাজানো হলো, পোলাও, রোস্ট, খাসির রেজালা, চিংড়ির মালাইকারি, নানা রকম ভর্তা, সালাদ, দই, মিষ্টি, সব মিলিয়ে যেন এক রাজকীয় ভোজ। রিজভী নির্লিপ্ত মুখে খেতে বসে শুধু দেখলো এত খাবার ও খায় না, তাও আবার এত মশলা দেওয়া খাবার তো নয়, তবুও খেতে হচ্ছে। আসিয়া বেগম প্লেটে বেড়ে দিচ্ছেন। আজহার রহমান খাওয়া বাদ দিয়ে বলছেন, বাবা এটা একটু খেয়ে দেখো। আর একটু নাও, কম খাচ্ছ কেন? পোলাওটা কেমন হলো বলো তো। রিজভীর মনে হলো সে যেন এক অদ্ভুত খাঁচায় আটকে গেছে, না পারছে না রিজভীর মনে হলো সে যেন এক অদ্ভুত খাঁচায় আটকে গেছে, না করতে পারছে না, বাধ্য হয়ে অনেক খেতে হলো। কোনো মতে একটু একটু করে খেয়ে রুমে চলে আসলো। মনে হলো যেন বড় জোর বেঁচে গেল। রাত বাড়ার সাথে সাথে সকলে ঘুমানোর জন্য রুমে যেতে লাগলো। সামির আর রাত্রির জন্য 2টো রুম আগে থেকে গুছিয়ে রেখেছিল ওরা। দুজনে চলে গেল। ফারা এতক্ষণ ব্যস্ত থাকলো, এখন তার ক্লান্তি ভর করলো শরীরে। পা বাড়ালো রুমের উদ্দেশ্যে। আসার পর থেকে এবার প্রথম রুমে ঢুকবে। সে ধীর পায়ে রুমের দিকে হাঁটতে লাগলো, কিন্তু দরজা খোলার সাথে সাথে ধাক্কা খেলো। রিজভী তার আগেই রুমে ছিল। রিজভী দাঁড়িয়ে আছে, হাতে একটা বালিশ আর চাদর। ফারা কিছু বলার আগে রিজভী কাঁটাযুক্ত কণ্ঠে বলল, এগুলো নিয়ে নিচে সব। ফারা হতভম্ব হয়ে তাকালো। মানে এই রুমে তো সোফা নেই, ঘুমাবে কোথায়? তাই দিচ্ছি, নিচে শুয়ে পড়ো। ফারা কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর চোখ ছোট করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনার সাহস তো কম না, আমার রুমে এসে আমাকে বলছেন নিচে শুতে। দরকার পড়লে আপনি নিচে ঘুমান, আমি আমার বেডে ঘুমাবো। বলে দরজা থেকে হনহনিয়ে গিয়ে বেডে শুয়ে পড়ল। রিজভী চোখ সরু করলো। তাহলে আমি কোথায় ঘুমাবো? ফারা ধীর গলায় বলল, আমি আপনার মতো নির্দয় নই। আপনি চাইলে বেডের ওপাশে ঘুমোতে পারেন, নয়তো নিচে ঘুমান। ফারা এক সাইডে গিয়ে শুয়ে গায়ে কমফোর্টার জড়িয়ে নিল। রিজভী কিছুক্ষণ ফারার দিকে তাকিয়ে থাকলো, তারপর বিরক্ত মুখে বলল, নাটকবাজ মেয়ে। তারপর সে বালিশটা নিয়ে একপাশে ছুঁড়ে দিল।
ঠিক আছে, আজকের রাত কাটিয়ে দেই, কিন্তু মনে রেখো এই খোঁচা মারা কথার শোধ নিব। ফারা কোনো উত্তর দিল না। সে জানে কিছু বলেও লাভ নেই। সে বেড থেকে জানালার দিকে তাকালো। বাইরে পূর্ণিমার আলো ছড়িয়ে আছে, অথচ তার ভেতরটা অন্ধকার। মনে হচ্ছে পূর্ণিমার আলো ফুরিয়ে আমাবস্যায় ডুবে যাচ্ছে। রুমের ভেতর একটা থমথমে পরিবেশ। ফারা কমফোর্টার গায়ে জড়িয়ে চুপচাপ শুয়ে আছে, আর রিজভি একপাশে শুয়ে রুমে থাকা ড্রিম লাইটের দিকে তাকিয়ে আছে, যার আলো লাল, নীল, সবুজ এভাবে পরিবর্তন হচ্ছে। কিন্তু ওদের জীবন কি পরিবর্তন হবে? দুজনের মধ্যকার দূরত্ব শুধু শারীরিক না, মানসিকভাবেও যেন এক মহাসাগরের মতো। কিছুক্ষণ পর ফারা ধীরে চোখ বন্ধ করলো। সারাদিনের ক্লান্তিতে ঘুম এসে যাচ্ছিল, কিন্তু ঘুমানোর আগে রিজভির কানে একটা বিরক্তিকর আওয়াজ এলো। তোমার এত বাজে অভ্যাস কেন? ঘুমানোর সময় এত নড়াচড়া করছো কেন? রিজভি বিরক্ত গলায় বলল। ফারা চোখ না খুলেই বলল, আপনি ঘুমান, আমার কি অভ্যাস সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। রিজভি দাঁতে দাঁত চেপে বলল, যত বড় মুখ তত বড় কথা, এই জন্য বেয়াদব বলি। সব সময় মুখে মুখে কথা বলো, একদম নড়বে না। নড়াচড়া করলে আমার ঘুম হয় না। ফারা এবার উঠে বসলো, চোখ কুঁচকে তাকিয়ে বলল, আপনার সমস্যা কি? একবার বললেন নিচে ঘুমাও, এখন আমার নড়াচড়া নিয়ে সমস্যা। আপনার ঘুম হলে হোক, নয়তো নিচে ঘুমান, আপনার ভাব দেখার সময় নেই। আপনি ডক্টর হয়ে এমন নিরালা মুখ কেন? রিজভি এবার সোজা হয়ে বসলো। হোয়াট? নিরালা মুখ? আর আমি ডাক্তার, কিন্তু তোমার বাচ্চাদের মতো আচরণ সহ্য করার জন্য নই। ফারা ধপ করে বালিশে মুখ গুজে বলল, আপনার সাথে কথা বলাই ভুল। রিজভি কঠিন কণ্ঠে বলল। তাহলে চুপ করে ঘুমাও। ফারা আর কিছু বলল না, কিন্তু তার রাগ হচ্ছিল খুব। এই লোকটা এত দুর্ব্যবহার কেন করে? আমিও বা কী ভাবছি? ওনার অভ্যাস এরকম ভালো ব্যবহার আশা করা ভুল। পরের দিন সকালবেলা ফারা ঘুম থেকে উঠে দেখে রিজভি রুমে নেই। তার হালকা অবাক লাগলো, কিন্তু কিছু না ভেবে সে ফ্রেশ হতে চলে গেল। নিচে নামতেই দেখলো রান্নাঘরের বড় আম্মুও ব্যস্ত। রাখি টেবিলে নাস্তা সাজাচ্ছে। রাখি হাসি মুখে বলল, আয় তাড়াতাড়ি, রিজবি ভাইয়া অনেক আগে উঠেছে। ফারা আশেপাশে দেখলো রিজভি নেই। রাখিকে জিজ্ঞেস করলো, উঠেছে যখন, তাহলে ওই দুর্ব্যবহারকারী লোকটা কোথায়? ফারার কথায় রাখি চুপ করতে বলল। হাতের ইশারায় দেখালো সোফায় এক মহিলা বসে আছেন, সম্পর্কে আন্টি হন। মহিলাটি এবার ফারার দিকে ঘুরলো, ওকে জিজ্ঞেস করলো, কি গো মা, নতুন জীবন কেমন চলছে? নতুন মানুষের সাথে কেমন সময় যাচ্ছে? ফারা ক্লান্ত ভঙ্গিতে বলল, ঠিকই চলছে, শুধু নাটকের অভাব নেই। শেষের কথাটা ধীরে বলেছে, যেটা মহিলাটি শুনতে পায়নি। ফারার উত্তরে মহিলাটাও হাসলো, তারপর আবার খোশ গল্প জুড়ে দিল আসিয়া বেগমের সাথে। রাত্রি তখনই উপর থেকে নামলো। ও রাতে রাখির সাথে ছিল। ভাবি, ভাইয়া ওঠেনি? ফারা রাত্রির প্রশ্নের উত্তর দেওয়ার আগে আজহার রহমান বাহির থেকে আসলেন, হাতে বড় বড় বাজারের থলে। তিনি থলি দুটো রাখলেন, আসিয়া বেগমকে ডেকে নিয়ে যেতে বলল। রাত্রির প্রশ্নের জবাব হিসেবে বলল, জামাই বাবা আর শামীম বেটা তো বাইরে গেল দেখলাম। তা ফারহা মা, তাদের কি কিছু দরকার ছিল নাকি? দরকার হলে আমাকে বলবে। ফারা চুপ করে থেকে মনে মনে বলল, ওই লোকের বিষ দরকার হলে বলতাম, তাছাড়া বলার ইচ্ছে নেই। রাত্রি এক গ্লাস পানি দিয়ে আজহার রহমানকে বলল, না আব্বু, ভাইয়া কিছু বলেনি, শুধু বললো একটু বাইরে যাবে। আর তখন তো ফারা ওঠেনি, মাসে উঠল। আজহার রহমান ফারার উপর অসন্তুষ্ট প্রকাশ করলো। এই কেমন কথা মা? তুমি আগে উঠে দেখবে না জামাইয়ের কি লাগবে না লাগবে? ফারা মাথা নিচু করলো। ঘুম থেকে দেখতে পাইনি বড় বউ, এজন্য দেরি হয়ে গেছে। আজহার রহমান আর কিছু বলল না। উনি ফারাকে এজন্য বললেন যাতে প্রয়োজন অপ্রয়োজনের কথা শুনতে শুনতে একসাথে থাকতে থাকতে একদিন ভালো লাগা ভালোবাসা শুরু হবে। রাত্রি ফারার কাছে আসলো, কানে কানে ফিসফিস করে বলল, রাতেও ঝগড়া করেছো তাই না? তোমার ভাইয়ের সাথে যে থাকবে তার সাথে ঝগড়া হবে, ফালতু বেটা লোক একটা। কিভাবে যে ডাক্তার হয়েছে আল্লাহ জানে। নিরস করলার মতো তিতা কথা আর
দুর্ব্যবহার কি বলবো, শুধু পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। রাত্রি মুচকি এসে বলল, আরে ভাবি, ঝগড়া না হলে তো সম্পর্কের মজাই নেই। ঝগড়া থেকে একদিন প্রেম হবে, দেখে নিও। ফারা বিরক্ত মুখে বলল, তাহলে তুমি নিজের বিয়ের পর ঝগড়া করে মজা নিও, আমাকে এ থেকে রেহাই দাও। আমি ওনার মতো করলা মুখর সাথে প্রেম করতে চাই না। আর ওনার মধ্যে প্রেম কি, প্রেমের পও নেই। ও মা, এত রাগ! রাত্রি অবাক হয়ে বলল, তুমি জানো ভাইয়ার সাথে প্রেম করার জন্য কত মেয়ে ঘুরে তার পিছনে? হসপিটালে তো নার্স পেশেন্ট সবাই ক্রাশ খায়। ফারা মুখ বাঁকালো। যেই না চেহারা, তাকে দেখে আবার সবাই খায় ক্রাশ। আমার তো তাকে দেখলেই মন চায় দেই একটা। কথা শেষ করতে পারল না, তার আগে রিজভি আর সামির হাজির, তাদের হাতেও কয়েকটা ব্যাগ। ফারা ভ্রু কুঁচকে তাকালো, বোঝার চেষ্টা করলো কি আছে, তারপর দেখলো অনেক কিছু বাজার ব্যাগে, যেটা নিয়ম বলে ধরে। শুধু নিয়ম আর আনিস চৌধুরী বলেছেন বলে রিজভি সকালে উঠে গেছে, নয়তো জীবনও যেত না। এজন্য তার চোখে মুখে বিরক্তি। ফারার চোখে তা এড়ালো না, ঠিকই খেয়াল করলো। সকালে খেয়ে রিজভি বাসায় যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো। সে বিকেলে ঢাকায় রওনা দিবে, কিন্তু আজহার রহমান ছাড়লেন না। একেবারে দুপুরে খেয়ে তারপর ওদের ছাড়লো। ফারা, রিজভি, রাত্রি, সামির ওরা সকলে বিদায় নিয়ে চৌধুরী বাড়ি চলে আসলো। আসার সময় ফারার চোখে পানি টলমল করছিল। আজহার রহমান শক্ত দৃঢ় মেয়েটার চোখে পানি দেখে কষ্ট লাগলো, কিন্তু কিছু করার নেই। মেয়েদের জন্ম হয় অন্যের বাড়ি যাওয়ার নিয়তি নিয়ে, এ যেন ভূপৃষ্ঠের নিয়ম। কষ্ট হলেও সেই নিয়ম মেনে নিতে হবে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। নগারি এসে থামলো একটা 5 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের সামনে। ফারা জানালার বাহিরে তাকিয়ে দেখলো জায়গাটা বেশ চেনা লাগছে। একটু ভেবে মনে পড়ল এটা গুলশান। রিজভি দরজা খুলে নেমে গেল, কিন্তু কোনো কথাই বলল না। ফারা একটু দ্বিধাগ্রস্ত হয়ে পা বাড়ালো। সে ভাবছিল অন্তত ভেতরে আসতে বলবে, কিন্তু না, রিজভি একা গেল। ফারাকে বাধ্য হয়ে তার পিছু নিতে হলো। আসার সময় শ্বশুরমশাই মানে আনিস চৌধুরী বলেছিলেন ঢাকায় তাদের নিজস্ব বাসা আছে, রিজভি এখানে একা থাকতো। কিন্তু এই মাসে নাকি একটি ভাড়াটিয়া পরিবার উঠেছে 4 তলায়। রিজভি আগেই ভেতরে গেছে, ওরা 2 তলায় থাকবে এমনটা বলা ছিল, সেজন্য তার চিন্তা অসুবিধা হলো না। ফারা ভেতরে ঢুকতে একজন মাঝবয়সী মহিলা এগিয়ে এলেন। আপনারা এসেছেন? আমি রাবিয়া খালা, স্যার আমাকে সব বুঝিয়ে দিয়েছেন, ভেতরে আসুন। ফারা ভদ্রভাবে মাথা ঝুঁকিয়ে সালাম দিল। রিজভি নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো। মহিলাটিকে বাসার কাজ করার জন্য আনিস চৌধুরী ঠিক করেছেন। আগে একজন ছিল যাকে রিজভি তাড়িয়ে দিয়েছে। একটুও রান্না ভালো না। ফারা ভেতরে এসে পুরো বাসায় চোখ বুলালো। বাসাটা বেশ সুন্দর, পরিপাটি করে সাজানো। হালকা অফ হোয়াইট আর নীল রঙের কম্বিনেশন। সোফাগুলো সাদাটে আর গ্রে শেডের। রিজভি ব্যাগ নামিয়ে রেখে একবার চারপাশে তাকিয়ে দেখলো, তারপর হালকা গলায় বলল, তোমার রুম ডান দিকে, আমারটা বাঁ দিকে। ফারা একটু অবাক হলো। মানে? রিজভি একটা ছোট হাসি দিয়ে বলল, তুমি কি ভেবেছিলে আমি তোমার সাথে এক রুমে থাকবো? ফারা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। আপনি থাকবেন কিনা তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আপনার সাথে থাকার জন্য মরে যাচ্ছি না। আপনি অন্য রুমে থাকুন, না হয় জাহান্নামে থাকুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। রিজভি এর আগে ফুঁসে উঠল, কিন্তু সামনে মহিলাকে দেখে কিছু বলল না। ব্যাগ খুলে কিছু জিনিস বের করতে লাগলো। মহিলাটা কাচুমচু হয়ে শুধু ওদের কাহিনী দেখছে, হয়তো বোঝার চেষ্টা করছে কেমন স্বামী স্ত্রী। ফারা তার রুমে ঢুকলো। ঘরটা বেশ সাজানো গোছানো, বিছানার চাদর, জানালার পর্দা, সব কিছুতেই একটা প্রশান্তির ছোঁয়া। জানালার পর্দা সরাতে চোখে পড়ল সুন্দর বাগানটায়। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, চারপাশে সবুজ ঘাস, অনেকগুলো গাছ, পাশে একটি ছোট পুকুর। ফারা চোখ বুজে নিল, কেমন গ্রাম গ্রাম ফিল হচ্ছে। কি শান্তি, এমন শান্তি কোথাও নেই। একটু পর চোখ খুলল, কিন্তু এই শান্তি নিয়ে কি করব? মানুষটাই তো শান্তিযোগ্য নয়, এই সম্পর্কটা শান্তিপূর্ণ নয়। রাতে খাওয়ার পর ফারা বারান্দায় বসেছিল। 1 কাপ চা হাতে নিয়ে সে ঢাকার আলো ঝলমলে রাতের দিকে তাকিয়েছিল। হঠাৎ রিজভি এসে পাশে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? ফারা ঠান্ডা গলায় বলল, আপনি হঠাৎ কেয়ার করতে শুরু করলেন নাকি? রিজভি বিরক্তির চাহনি ফেলল।
তোমার সাথে কথা বলার ইচ্ছে নেই, কিন্তু আব্বুর জন্য আমি এখানে থাকতে বাধ্য হয়েছি। তার জন্য খোঁজ নিচ্ছি, নয়তো পরে দেখা যাবে আমার নামে তার কাছে মিথ্যা নালিশ করছো। ফারাদ এতো হাসি দিল। নিজের মতো আমাকে ভাববেন না। যান, আলগা পিরিত দেখাতে হবে না। আপনি তো এমনিতেও আমাকে এড়িয়ে চলেন, তাতে আমার সমস্যা নেই। রিজভি এবার একটু রেগে গেল। তাহলে এই ফালতু কথাগুলো বলছো কেন? আর আলগা পিরিত এসব কি ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, হ্যাঁ, এমন ঢং করছেন দেখো, মনে হয় জীবনে এমন ভাষা শোনেনি। তবে শুনলে শুনুন, আপনার এই খোঁজ নেওয়াকে আলগা পিরিত বলে। এই আলগা পিরিত আমার লাগবে না। রিজভি চোখ পাকিয়ে তাকালো। ফারা পাত্তা দিল না। রিজভি ঠোঁটের ভাঁজে আড়ালো বেয়াদব মেয়ে। রাতের অন্ধকার ফুরিয়ে ধরণীতে আলোর দেখা দিয়েছে। সূর্য উঠেছে অনেকক্ষণ আগে। চারিদিকে কোলাহল, রাস্তায় গাড়ির হর্নের শব্দ। গাড়ি, মানুষ ছুটে চলেছে জীবিকার তাগিদে। কেউ বা আয়েসে গাড়িতে বসে আছে, কেউ বা ঘাম ছড়ানো পরিশ্রম করছে, কেউ বা আরামে শুয়ে আছে। জীবন সবার, তবে উপভোগ্য, বৈচিত্র্যময়। কারো বিলাসবহুল, কারো কষ্টসাধ্য। ফারা সকালে চোখ মেলতে জানালার ফাঁক দিয়ে আলোর ঝিলিক চোখে এসে পড়ল। তৎক্ষণাৎ 2 হাত মেলে দেয় চোখের উপর। প্রায় 2 মিনিট পর হাত সরিয়ে উঠে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:10 বাজে। গায়ের কাঁথাটা সরিয়ে উঠে পড়ে, সোজা ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। তোয়ালেটা বেলকুনিতে মেলে দিতে গিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে বাগানটার দিকে। ফারা প্রকৃতি ও ফুলপ্রেমী একজন, একটু বেশি ভালো লাগে। ফারা প্রকৃতি ও ফুলপ্রেমী, এজন্য একটু বেশি ভালো লাগে। বাগান থেকে রজনীগন্ধা ফুলের ঘ্রাণ আসছে। ফারা চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নিল। কি মিষ্টি সুবাস! তবে বাতাসে সতেজতা নেই গ্রামের মতো। শহরের বাতাস হয় বিষাক্ত। প্রাণ ভরে নিঃশ্বাস নিলে সেখানে বিষ থাকে। ফারার ধ্যান ফিরল আনিস চৌধুরীর কল আসাতে। ফারা তড়িঘড়ি করে ফোন রিসিভ করতে ওপাশ থেকে আনিস চৌধুরী বলে উঠলেন, কেমন আছো মা? নতুন জায়গা ভালো লাগছে তো? রিজভি আবার তোমার সাথে খারাপ আচরণ করছে নাকি? আনিস চৌধুরীর একবারের এত প্রশ্ন শুনে ফারা থমকে গেল। ধীর কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো বাবা। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমরা ভালো থাকলে আমি আরো ভালো থাকবো। ফারা আনিস চৌধুরীর জবাবে হাসলো। মানুষটা আসলেই তাকে কত ভালোবাসে। বাবার ভালোবাসার অভাব পূরণ করতে বড় আব্বুর সাথে আল্লাহ হয়তো ওনাকেও পাঠিয়েছিলেন। বাকি প্রশ্নগুলোর উত্তর তো দিলে না। ফারা থেকে উত্তর দিল, নতুন জায়গা মানিয়ে নিতে সময় লাগবে। প্রথমে আসলে একটু ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আর উনি খারাপ আচরণ আর কি করবেন, ওনার আচরণ যেমন তেমনই করে। আনিস চৌধুরী হাসলো। ফোনের ওপাশ থেকে ফারা তা টের পেল। রিজভি কিন্তু খারাপ না মা। ওর সাথে ঝামেলার জন্য তোমার সাথে ওরকম করে, নয়তো ওর খুব ভালো। সবাই ওকে ভালোবাসে, আর ওর কাজের জায়গায় সবাই ওকে বাবা দেয়। ঝামেলা মিটে গেলে কিংবা ওর কাছাকাছি যেতে পারলে বুঝতে পারবি ও কেমন ছেলে। তুমি যতটা খারাপ ভাবো ও তেমন না। তোমরা দুজনে দুজনকে সহ্য করতে পারবো না, এই জন্য খারাপ ভাবো। ফারা চুপ করে শুনল। আনিস চৌধুরী আরও কিছু কথা বলল। কথা শেষে কল কাটতে ফারা রুম থেকে বাহির হলো। নিচে নামতে যাবে তার আগে অবাধ্য মন চাইলো ডান দিকে। রিজভি রুমের দরজা খোলা। ফারা একটু এগিয়ে গেল। ভাব নিয়ে মাথাটা এগিয়ে দিয়ে রুমের ভিতর উকিঝুঁকি দিল, কিন্তু রুমে কেউ নেই। ওয়াশরুমের দরজাতেও বাহির থেকে ছিটকেনি দেওয়া, তার মানে ওয়াশরুমেও নেই, বেলকনিতেও নেই। গেল কোথায়? যেখানে যাক, আমার কি। ফারার পাত্তা দিল না। নিচে নামতেই দেখলো রান্নাঘরে রাবেয়া খালা ব্যস্ত, টেবিলে নাস্তা সাজানো। রাবেয়া খালা হাসি মুখে বলল, আসুন মা, নাস্তা করে নিন। রিজবি বাবা তো অনেক আগে উঠেছে। ফারা আশেপাশে তাকিয়ে রিজবিকে দেখতে পেল না। ফারা জিজ্ঞেস করলো, উনি কোথায় গেলেন? রিজবি বাবা তো হসপিটালে গেছে, আজ তার জরুরি অপারেশন আছে বলে সকালে 6:30টায় বেরিয়ে গেছে। তোমাকে বলে যায়নি? রাবেয়া খালার প্রশ্নের উত্তর দিতে পারল না, তাই সে প্রশ্ন এড়িয়ে গেল। ফারা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নাস্তা করতে বসলো। সাথে রাবেয়া খালাকে খেতে রাখলো। উনি বসতে নারাজ। তুমি আগে খাও মা, আমি পরে বাসায় গিয়ে খাবো। বাসায় যেতে দেরি আছে, আপনি এসে বসুন। আমার সাথে খেতে লজ্জা কিসের? আমি আপনার সন্তানের মতো। আমার মা বাবা নেই,
এজন্য অন্যের মাকে দেখলে আমার মতোই লাগে। রাবেয়া খালা একধানে তাকিয়ে রইল, হয়তো ভাবছে কিছু। তারপর ফারার জোড়াজুড়িতে বসে পড়ল। রিজভি হসপিটালের কাজের মধ্যে ডুবেছিল, কিন্তু মনের মধ্যে এক কোণে ফারার কথা বারবার আসছিল। নতুন জায়গায় একা রেখে এসেছি, রাবেয়া খালা তো রান্না করে দিয়ে চলে যাবে, তারপর একা থাকতে যদি ভয় পাই, ভয় পেলে আবার কি? মুখে মুখে যে কথার খুই ফোটে, তার মধ্যে ভয় থাকবে বলে তো মনে হয় না। তার সাথে এমন আচরণ করা কি ঠিক হচ্ছে? কিন্তু ফারার বেয়াদবি সে মেনে নেবে কেন? নিজের মনে শত প্রশ্ন। রিজভি স্যার, আপনাকে বড় স্যার ডাকছেন। ওয়ার্ড বয়ের কথায় রিজভি ভাবনা থেকে বেরিয়ে আসে, মাথা থেকে ফারার কথা সেরে ফেলে চেম্বার থেকে স্যারের রুমের দিকে পা বাড়ায়। বিকেলে ফারার মনটা কেমন অস্থির লাগছিল, নিজেকে একা মনে হচ্ছিল। এমনটা মনে হওয়া স্বাভাবিক, একে অচেনা পরিবেশ, সাথে কেউ নেই। কালকে থেকে ভার্সিটি যেতে হবে এমন ভেবে রেখেছে ফারা। ভার্সিটি গেলে ক্লাস করলে সুস্মিতা, নয়না, শুভ ওদের সাথে থাকলে মন খারাপ থাকবে না। হঠাৎ মনে পড়ল ওদের তিনজনের সাথে কয়েকদিন থেকে যোগাযোগ নেই। ফোনটা বিয়ের দিন হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। আসার সময় বড় আব্বু নতুন ফোন দিলেও ওদের কল দেওয়া হয়নি। আগের সিমটা ফোন পড়ার সময় ছিটকে পড়েছিল, সেজন্য খুঁজে পাওয়া যায়নি বিধায় নতুন সিম লাগানো। ওরা তিনজন বিয়ের কথা জানে না, যদি শোনে বিয়ের কথা তাহলে নিশ্চিত রাগ করে বসে থাকবে। ফারার মন খারাপ কাটাতে বাসার বাগানে বসে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা পড়ছিল। এই বইটা বাসার স্টাডি রুমে পেয়েছে। সেখানে রিজভির শত শত বই, তার নিজের একাডেমিক বই, সাথে কয়েকটা উপন্যাসের বইও আছে। ফারা কিছুটা অবাক হয়েছিল। করলার মতো হৃদয় যে মানুষের, সে আবার উপন্যাসও পড়ে। ফারার বই পড়ার মাঝে হঠাৎ একটা বল এসে ওর পায়ে লাগে। ক্রিকেট বল হওয়ায় বেশ জোরে লাগে, যার কারণে ওর মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বাহির হয়। ফারা রেগে বলটা হাতে নেয়, কে মেরেছে দেখার জন্য। সামনে তাকাতে একটা বাচ্চাকে দেখতে পায়, বয়স হয়তো 7 কিংবা 8 হবে। বাচ্চাটি এসে সোজা বলে, আন্টি আমার বল দিন, আমি আমার বল নিয়ে এইভাবে জড়ে আছেন কেন? আমার গায়ে বল মেরেছো কেন? বাচ্চাটি বেশ দুষ্টু, এজন্য বাঁকা উত্তর দিল, বল আমি মাইনি, ব্যাট মেরেছে, বলেতে পড়েছে, এই যা। ফারা চোখ পাকিয়ে রাগ দেখানোর চেষ্টা করলো, তুমি তো খুব দুষ্টু। আন্টি আমাকে দুটো বলবেন না, আমি অনেক ভালো। দুটো বললে আবার বল মারবো। তুমি শুধু দুষ্টু না, সাথে বেয়াদবও, যাকে বলে বেয়াদব প্রো ম্যাক্স। বাচ্চাটি বেশ রাগ হলো, বড় বড় চোখ করে কাছে এসে হাত থেকে বলটা ছিনিয়ে নিয়ে বলল, এই আমি কি আইফোন চাই যে প্রো ম্যাক্স বলছেন? হ্যাঁ। ফারার মুখ হা হয়ে গেল, এ ছেলে বলে কি? তখনই একজন মহিলা আসলো। সরি গো, আমার ছেলেটা একটু বেশি দুষ্টু, কিছু বলে থাকলে সরি। এই বাসা তো তোমাদেরই, তাই না? ফারা হেসে বলল, না সমস্যা নেই, বাচ্চা মানুষ না বুঝে বলে। এই বাসা আমার শ্বশুরের, আপনার এই নতুন ভাড়াটিয়া। মহিলা সৌজন্য হাসলো। হ্যাঁ, আমরাই উঠেছি। আরও খানিকটা কথা হলো, বাচ্চাটা ততক্ষণে খেলতে গেছে। মহিলা বেশ ভালো কথা বলে বোঝা গেল। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। ফারা বাগান থেকে উঠে এসে রুমে গেল। বইটা রেখে কি করবে ভেবে না পেয়ে রান্নাঘরে রাবেয়া খালা কি করছে তা দেখতে এলো। খালা কি করছেন? এই তো তরকারি কাটছি, তারপর রান্না বসাবো। আপনি কেটে দেন, আমি রান্না করব। তুমি রান্না পারো? আর বড় স্যার বলেছে তোমার ভার্সিটি আছে, পড়া আছে, রান্নার ঝামেলা না দিতে। ভার্সিটি আছে সময় মতো, রান্না করলে সময় যাবে না। কাল থেকে আমি রান্না করব, আপনি শুধু সকালের নাস্তাটা বানিয়ে দেবেন। এই বাসায় তো কোনো কাজ নেই, সারাদিন বসে থাকতে ইচ্ছে করে না। রাবেয়া সম্মতি দিল, তরকারি কেটে ধুয়ে দিল। ফারা রান্না বসায়, এক চুলোয় ভাত, আরেকটায় চিংড়ি মাছ দিয়ে লাউ। এগুলো হলে মাংস রান্না করবে। ফারা মাথায় কিছু বুদ্ধি এলো, রাবেয়া খালাকে বলল, খালা 2টা করলা কেটে দিন তো। করলা কি করবে মা? ফারার মুখে কুটিল হাসি। আমার করলা ভাজি অনেক ভালো লাগে খালা, এজন্য করলা ভাজি করব। তিনি আর কিছু বললেন না, চুপচাপ
করলা কাটতে বসলেন। রাত 9টা বাজে। চারপাশ শুনশান নীরবতা। ফারা এমনিতে সাহসী হলেও নতুন জায়গায় একটু ভয় লাগছে। আজকাল নিউজে যেসব খবর দেখা যাচ্ছে সেসব আরও বেশি করে মনে পড়ছে, এতে ভয় বাড়ছে। রাবেয়া খালা 8টার দিকে বাসায় চলে গেছেন। ওনার সংসার আছে, রান্না করতে হবে। ফারা রান্না শেষ করে চুপচাপ করে রুমে বসেছিল। হঠাৎ নিচ থেকে কিছু শব্দ এলো। ফারার ভয় বাড়ল। বাসায় তো কেউ নেই, তবে শব্দ কিসের? ফারা এক পা করে এগিয়ে রুম থেকে বেরোলো। উপর থেকে নিচের চারিদিকে চোখ ঘুরিয়ে দেখলো কেউ নেই। এখানে দাঁড়িয়ে কি করছো? হঠাৎ আচমকা কারো কণ্ঠ শুনে ফারা চমকে উঠল। কে? পেছনে তাকিয়ে দেখে রিজভি বুকে হাত ভাঁজ করে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। ভয় পেলে নাকি? খুব তো কথা জানো, সাহস দেখাও, তবে ভয় পাচ্ছিলে কেন?